2026 সালের মার্চ মাসে নাসা আমেরিকান মহাকাশ অভিযানের ভবিষ্যতের জন্য একটি উচ্চাভিলাষী নতুন পরিকল্পনা প্রকাশ করেছে। আপাতদৃষ্টিতে এটি চাঁদে উপনিবেশ স্থাপনের একটি নীল নকশা, যা অবিশ্বাস্য। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়টি হল নাসা নিজেই মৌলিকভাবে এমন কিছুতে পরিবর্তিত হয়েছে যা বিশ্ব কয়েক দশকে দেখেনি। এবং এই পরিবর্তনের কারণ শুধু নতুন নেতৃত্বের চেয়েও গভীর। আগামী দশকে চাঁদে একটি বৃহৎ শক্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরনো নাসা সেই প্রতিযোগিতায় হেরে যাওয়ার কথা ছিল, কিন্তু নতুন নাসা জেতার জন্যই খেলছে এবং এভাবেই তারা তা করতে যাচ্ছে। যখন প্রশাসক জ্যারেড আই জ্যাকম্যান ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দপ্তরে মঞ্চে উঠলেন, তখন তার পেছনের পর্দায় একটি সহজ শব্দ ভেসে উঠল, ইগনিশন। এই শব্দটি আমেরিকান মহাকাশ কর্মসূচির জন্য একটি রূপান্তরমূলক যাত্রার সূচনা ঘোষণা করে। স্থিতাবস্থাকে প্রত্যাখ্যান করে উচ্চ প্রত্যাশা স্থাপন এবং তা পূরণের জন্য একটি নতুন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আই জ্যাকম্যান স্বীকার করেন যে কয়েক দশক ধরে নাসার উপর অতিরিক্ত চাপ ছিল। তারা সবাইকে খুশি করার চেষ্টা করেছে এবং এই প্রক্রিয়ায় খুব কমই অর্জন করতে পেরেছে। এর ফলে করদাতাদের শত শত কোটি ডলার অপচয় হয়েছে এবং বছরের পর বছরের অগ্রগতি নষ্ট হয়েছে। তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে কেন এই পরিবর্তন এখনই শুরু করতে হবে, কারণ এখানে শুধু সময় এবং অর্থের চেয়েও বেশি কিছু হারানোর আছে। চাঁদে প্রথম স্থায়ী অধিকার প্রতিষ্ঠার জন্য চীনের সাথে একটি বৃহৎ শক্তির প্রতিযোগিতা চলছে, এবং এটি 1960-এর দশকে বিশ্ব যে মহাকাশ প্রতিযোগিতা দেখেছিল তার মতো কিছুই নয়। কিন্তু এবারের লক্ষ্য পতাকা আর পদচিহ্ন নয়, এবারের লক্ষ্য হল টিকে থাকা। আমেরিকা আর কখনো চাঁদকে ছেড়ে দেবে না। বিগত দশকগুলোতে আমরা নাসার প্রশাসক এবং রাজনীতিবিদদের কাছ থেকে এই কথাগুলো আগেও শুনেছি, কিন্তু কাজ ছাড়া কথার কোনো মূল্য নেই। আর ঐতিহাসিক কাজের জন্য প্রয়োজন বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, যা আরএমএস চন্দ্র কর্মসূচির একেবারে শুরু থেকেই নাসার অভাব ছিল। দেরিতে হলেও ভালো, আরএমএস চন্দ্র ঘাঁটির জন্য একটি বিস্তারিত, অর্জনযোগ্য এবং ধাপে ধাপে পরিকল্পনা অবশেষে এসে গেছে। আর এর সবকিছু শুরু হচ্ছে চাঁদে অবতরণের সময়সূচি সম্পূর্ণ সংস্কারের মাধ্যমে, যা আমরা এতদিন ধরে জেনে এসেছি। প্রথম বড় পরিবর্তন হিসেবে আর্টেমিস 3 চাঁদে কোনো নভোচারী অবতরণ হবে না। এটিকে একটি মহড়া মিশনে রূপান্তরিত করা হয়েছে, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে পরিচালিত হবে। এখন আমরা এতক্ষণ যা বললাম তার সাথে এটি হয়তো বিপরীতধর্মী মনে হতে পারে, কিন্তু তা নয়, কারণ পুরনো পরিকল্পনা অনুযায়ী আর্টেমিস 2, যা ছিল ওরিয়ন মহাকাশযানের একটি অমার্জিত পরীক্ষামূলক উড্ডয়ন, থেকে সরাসরি একটি সম্পূর্ণ আলাদা ও অপ্রমাণিত HLS হিল স্পেস যান ব্যবহার করে চাঁদে অবতরণের পরিকল্পনা ছিল। এটি একটি অসাধ্য লক্ষ্য ছিল এবং ঝুঁকির মাত্রা এতটাই বেশি ছিল যে এটি কখনোই বাস্তবায়িত হতো না। ফলে প্রতি বছর উৎক্ষেপণের তারিখটি কেবল পিছিয়ে যাচ্ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী আর্টেমিস 3 এর পরিবর্তে অমার্জিত ওরিয়ন মহাকাশযান এবং ল্যান্ডার যানটি পৃথিবীর নিম্ন কক্ষপথে মিলিত হয়ে একটি রদেভূ সম্মিলন ও ডকিং প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর নভোচারীরা ল্যান্ডারে স্থানান্তরিত হয়ে জীবনধারণ সহায়ক যোগাযোগ এবং চালনা ব্যবস্থা পরীক্ষা করবে। সম্ভব হলে তারা প্রথমবারের মতো ল্যান্ডারের এয়ারলকের ভেতরে নতুন লুনার EVA স্পেসস্যুটগুলোও পরীক্ষা করবে। পৃথিবীর নিম্ন কক্ষপথে এটি করার অর্থ হল, যদি কোনো কিছু প্রত্যাশা অনুযায়ী কাজ না করে, তবে সমস্যার সমাধান করা যাবে এবং জীবন বাঁচানো সম্ভব হবে। আমরা ইতোমধ্যেই ওরিয়ন মহাকাশযান সম্পর্কে জানি, কিন্তু এই নতুন মুনল্যান্ডারটি নিয়ে এখনও কিছুটা প্রশ্নচিহ্ন রয়েছে। বহু বছর ধরে এটিকে স্পেসএক্স স্টারশিপের একটি চন্দ্র সংস্করণ বলে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু এখন তা আর ততটা নিশ্চিত নয়। আই জ্যাকম্যান নিশ্চিত করেছেন যে ব্লু অরিজিন তাদের ব্লু মুন ল্যান্ডার নিয়ে স্পেসএক্সের পাশাপাশি প্রতিযোগিতায় ফিরে এসেছে এবং এই যানগুলোর একটি বা উভয়ই আর্টেমিস 3 পরীক্ষা করা হবে। সবকিছু নির্ভর করছে উৎক্ষেপণের আগে কে কাজটি সময়মতো সম্পূর্ণ করতে পারে তার উপর। নাসার নতুন দিকনির্দেশনার ক্ষেত্রে এটি একটি বড় দিক। এমনকি স্পেসএক্সকেও সতর্ক করা যেতে পারে। 2022 সালে একটি চুক্তি জিতলেই যে আপনার চন্দ্র অবতরণ নিশ্চিত হয়ে যাবে তা নয়। এখন একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তবায়ন, এবং যে সংস্থা প্রথম তাদের লক্ষ্য অর্জন করবে তারাই আমেরিকান নভোচারীদের আবার চাঁদে পাঠাবে। আর্টেমিস 3 সময়সীমা এগিয়ে এনে আগামী বছর 2027 সাল পর্যন্ত করা হয়েছে, এবং এরপর নতুন লুনার ল্যান্ডারটি নিশ্চিত হয়ে গেলে
বিজয়ীর কাছ থেকে অবিশ্বাস্য গতিতে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা করা হবে। মনুষ্যবিহীন চন্দ্র অবতরণে তাদের যানটি পরীক্ষা করার জন্য এবং তারপর আর্টেমিস 4 এর একটি সম্পূর্ণ নকশা তৈরি করার জন্য এখন তাদের হাতে মাত্র কয়েক মাস সময় আছে। এই মিশনটি এখন 2028 সালের শুরুর দিকে নির্ধারিত হয়েছে এবং তখনই আমেরিকা দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের মাধ্যমে চাঁদে ফিরে আসবে। কিন্তু জ্যাকম্যান যেমনটা বলেছেন, এটা শুধু পতাকা আর পদচিহ্ন রাখার বিষয় নয়। তাই বিশ্বের কাছে নিজেদের বক্তব্য পরিষ্কার করার জন্য নাসা 2028 সালেই আবার চাঁদে মানুষ অবতরণ করাবে এবং সেই বছরের শেষ হওয়ার আগেই আর্টেমিস 5 এর কাজ নির্ধারিত হয়েছে। এখন এটা শুনতে অতি উচ্চাকাঙ্ক্ষী মনে হতে পারে, কিন্তু নাসা তাদের স্বর্ণযুগে এভাবেই কাজ করত। অ্যাপোলো 11 এর প্রথম চন্দ্র অবতরণ এবং অ্যাপোলো 12 এর পরবর্তী অবতরণের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র 120 দিন, এবং এটা শুধু নিজেদের কৃতিত্ব জাহির করার চেয়েও বেশি কিছু। এর মাধ্যমে আমেরিকান চন্দ্রাভিযানের জন্য একটি নতুন গতি নির্ধারিত হবে, যেখানে এখন থেকে প্রতি 6 মাসে একবার করে নভোচারীরা চাঁদের পৃষ্ঠে পৌঁছাবে। এখান থেকেই চাঁদে তাদের স্থায়ী ঘাঁটি স্থাপনের দিকে নাসার অঙ্গীকারের পরিবর্তন ঘটবে। আর এর শুরুটা হবে অন্য সবকিছুর চেয়ে চাঁদের পৃষ্ঠে কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে। তাই লুনার গেটওয়ে স্পেস স্টেশন, যা মূলত চাঁদকে প্রদক্ষিণ করার জন্য পরিকল্পনা করা হয়েছিল, তা আর আলোচনার টেবিলে থাকছে না। তবে এর মানে এই নয় যে গেটওয়ে তৈরিতে ব্যয় করার সময় এবং সম্পদ নষ্ট হয়েছে। স্টেশনের জন্য ইতিমধ্যে তৈরি করা সমস্ত হার্ডওয়্যার প্রথম চন্দ্র ঘাঁটির নকশায় পুনরায় ব্যবহার করা হচ্ছে। সেই ঘাটের নির্মাণ কাজ 7 বছর ধরে চলবে এবং এটি সম্পন্ন করার জন্য নাসা $20 বিলিয়ন বাজেট নির্ধারণ করেছে। পুরো প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হবে এবং এটি এখনই শুরু হচ্ছে। প্রথম ধাপটি 2026 থেকে 2028 সাল পর্যন্ত বিস্তৃত এবং এই সময়ের প্রধান লক্ষ্য হল উচ্চ উৎক্ষেপণ হারের মাধ্যমে চাঁদের পৃষ্ঠে নির্ভরযোগ্য প্রবেশাধিকার নিশ্চিত করা। এর অর্থ হল প্রথম 3 বছরে 25টি মিশন পাঠানো, যার মধ্যে 21টি হবে চন্দ্রাভিযান। এর মধ্যে 2টি হবে অপরিকল্পিত অভিযান, কিন্তু এই পর্বের বেশিরভাগটাই ভবিষ্যতের চন্দ্রঘাটির কার্যক্রমের জন্য নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে করা হচ্ছে। এর মধ্যে চাঁদে পারমাণবিক শক্তি পাঠানোও অন্তর্ভুক্ত। সেখানে সূর্যালোকের একটি সমস্যা রয়েছে যা সমাধান করা প্রয়োজন এবং পারমাণবিক শক্তি তা করার একমাত্র উপায়। চাঁদের দিন রাতের চক্র পৃথিবীতে আমাদের জানা চক্রের চেয়ে অনেক দীর্ঘ। তাই আরএমএস ঘাঁটিটি 2 সপ্তাহ ধরে একটানা সূর্যালোক পাবে, কিন্তু তারপর এটি আরও 2 সপ্তাহের অন্ধকারে নিমজ্জিত হবে। সেই সময় তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে এবং তাপের উৎস ছাড়া সমস্ত হার্ডওয়্যার জমে কঠিন হয়ে যাবে। এটি ইলেকট্রনিক্স যন্ত্রপাতির জন্য খুবই ক্ষতিকর এবং সূর্য আবার উঠলে সেগুলো সাধারণত আর সচল হয় না। তাই নাসা রেডিও আইসোটোপ থার্মাল জেনারেটর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছে। মূলত এখানে প্লুটোনিয়ামের মতো একটি তেজস্ক্রিয় মৌল থাকে যা সক্রিয়ভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই তাপ নির্গত করে এবং এই তাপকে কাজে লাগিয়ে চাঁদে সম্পদগুলোকে জমে কঠিন হওয়া থেকে রক্ষা করা যায়। আমরা এখানে কি ধরনের সম্পদের কথা বলছি? আচ্ছা, চাঁদ অন্বেষণের জন্য নাসার কাছে একটি যুগান্তকারী নতুন ধারণা রয়েছে, রকেট ড্রোন। তারা এই নতুন যানটির নাম দিয়েছে মুনফল। এটি ইনজেনুইটি মার্স হেলিকপ্টার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি, তবে প্রপেলারের পরিবর্তে এটি চলাচলের জন্য ছোট রকেট ব্যবহার করে। প্রতিটি ড্রোন এক লাফে 150 সেকেন্ড পর্যন্ত উড়তে পারে এবং 50 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। তারা এগুলো ব্যবহার করে পাহাড়ের চূড়া এবং গভীর গর্তের কিনারার মতো বিপজ্জনক ও দুর্গম স্থানগুলো অন্বেষণ করবে। প্রথম পর্যায়ে নাসা তাদের ভাইপার রোভারও পাঠাবে। এটি একটি গল্ফ কার্টের আকারের যান যা ইতিমধ্যেই তৈরি ও পরীক্ষিত এবং বছরের পর বছর ধরে চাঁদে যাওয়ার জন্য অপেক্ষা করছে। অবশেষে 2027 সাল হবে সেই বছর। ভাইপার একটি ব্লু অরিজিন ল্যান্ডারে করে চাঁদে পৌঁছাবে। সেখানে পৌঁছে এটি দক্ষিণ মেরু অঞ্চলে জল, বরফ এবং হাইড্রোজেন, অক্সিজেন ও বিরল মৃত্তিকা ধাতুর মতো অন্যান্য উদ্বায়ী পদার্থের নিশ্চিত চিহ্নের জন্য মানচিত্র তৈরি করা শুরু করবে। নাসা এটিকে চন্দ্র অনুসন্ধান বলে মনে করে। তৃতীয় পর্যায় শুরু হলে এই সম্পদগুলোর অবস্থান নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভাইপারের সাথে পৃথিবীতে আরও 2টি লুনার টেরেইন ভেহিকল যুক্ত হবে, যার একটি ক্রু সদস্যরা চালাবেন এবং অন্যটি স্বয়ংক্রিয়ভাবে চলবে। প্রতিটি রোভার চন্দ্রপৃষ্ঠের 900 কিলোমিটার পর্যন্ত এলাকা পরিভ্রমণ করতে সক্ষম হবে। আর শুধু অনুসন্ধানের বাইরেও এগুলো সরঞ্জাম সরানো এবং নতুন নির্মাণের জন্য ভূমি সমতল করার মতো কাজের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। মাথার উপরে থাকবে একদল নতুন চন্দ্র যোগাযোগ ও পর্যবেক্ষণ স্যাটেলাইট। এগুলো চাঁদের যে কোনো স্থান থেকে প্রতি সেকেন্ডে 500 মেগাবাইট গতিতে পৃথিবীর পৃষ্ঠে অবিচ্ছিন্নভাবে ডেটা স্ট্রিমিং করার সুযোগ দেবে। এগুলো মহাকাশ থেকে সমগ্র চন্দ্র পৃষ্ঠের একটি অবিচ্ছিন্ন দৃশ্য সরবরাহ করবে। এখন এটি আমাদের জন্য, অর্থাৎ আপনার এবং আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নাসা নির্দেশ দিয়েছে যে আমরা এইমাত্র যে সমস্ত যানবাহনের কথা উল্লেখ করেছি, ড্রোন, রোভার, বৈদ্যুতিক গাড়ি,
সেগুলোতে উচ্চমানের ক্যামেরা লাগানো থাকবে যা তাদের সম্পূর্ণ অভিযান পৃথিবীতে সরাসরি সম্প্রচার করবে, যাতে বিশ্বের সবাই তা দেখতে পারে। এটি আমাদের দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করে, যা হল চাঁদে একটি ঘাঁটি তৈরির দিকে উত্তরণ। এই কার্যক্রমটি 2029 থেকে 2032 সাল পর্যন্ত চলবে। এর মধ্যে রয়েছে 27টি উৎক্ষেপণ ও 24টি অবতরণ এবং স্থায়ী বাসস্থান মডিউলের জন্য প্রথম অবকাঠামো নির্মাণ। এই সময়ের মধ্যে নাসা 6টি নতুন রোভার সরবরাহ করবে এবং এগুলো শুধু অনুসন্ধানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নাসা এই পর্যায়ে খনন কার্যের কথাও বলছে, এমন যন্ত্র যা পাথর সরাতে, ভূমি সমতল করতে, বিদ্যুৎ তার এবং পাইপলাইনের জন্য পরীক্ষা খনন করতে পারবে। আমরা ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করছি। এই নতুন রোভারগুলোর মধ্যে একটি হবে প্রথম চাপযুক্ত ভ্রাম্যমাণ বাসস্থান। এটি জাপানের মহাকাশ সংস্থা টয়োটার সাথে অংশীদারিত্বে তৈরি করছে। 15,000 কেজি ওজনের এই যানটি মূলত চাকার উপর একটি অ্যাপার্টমেন্টে পরিণত হবে। এর ভেতরে থাকা নভোচারীরা হাফহাতাটি শার্ট পরেই স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন এবং একটানা দিনের পর দিন ঘণ্টায় 3.5 কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারবেন। রোভারটির আয়ুষ্কাল 10 বছর হবে বলে আশা করা হচ্ছে এবং এটি সম্পূর্ণ অন্ধকারে 150 ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে আগের চেয়ে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে এবং তা 2 ধরনের হবে। প্রথমটি হবে সৌরশক্তি। যতটা সম্ভব সূর্যালোক সংগ্রহ করার জন্য লম্বা খুঁটির উপরে সোলার প্যানেল বসানো হবে এবং দীর্ঘমেয়াদী শক্তি সঞ্চয়ের জন্য সেগুলোকে বড় ব্যাটারি সিস্টেমের সাথে সংযুক্ত করা হবে। এর সাথে পারমাণবিক শক্তিও যুক্ত হবে। আর এটি শুধু উষ্ণতা বজায় রাখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নাসা চাঁদে নিউক্লিয়ার ফিশন রিয়্যাক্টর স্থাপন করবে যা শত শত ওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এবং একই সাথে একাধিক সম্পদে শক্তি সরবরাহ করবে। দ্বিতীয় পর্বের শেষে দীর্ঘ সময়ের জন্য চাঁদে মানুষের বসবাসের উপযোগী সবকিছু প্রস্তুত থাকবে। এখন তৃতীয় পর্ব হল সেই পর্যায় যেখানে আমরা বাস্তবে কাজ শুরু করব। এর আওতায় 2033 সাল থেকে পরবর্তী সবকিছু অন্তর্ভুক্ত এবং তৃতীয় পর্বের মূল আকর্ষণ হবে আরএমিস মুন বেসে স্থায়ী বসতি স্থাপন। নাসার অনুমান, তারা একটি একক অভিযানে 28 দিনের জন্য চাঁদে 4 জনের একটি আবর্তনশীল দল রাখতে পারবে। মানুষ একাধিক সংযুক্ত মডিউলে বাস করবে, যা মূলত আইএসএস বা গেটওয়ের মতো একটি স্পেস স্টেশন, তবে এটি কঠিন ভূমির উপর নির্মিত হবে। বাসস্থান মডিউলগুলো সরাসরি তাদের নিজস্ব নিউক্লিয়ার ফিশন জেনারেটর দ্বারা চালিত হবে এবং প্রতি মাসে প্রায় 8,000 কেজি খাদ্য, জল এবং বাতাস সরবরাহ করা হবে। ঘাঁটির বাইরে নাসা তাদের প্রথম ইনস্টিটিউট রিসোর্স ইউটিলাইজেশন শুরু করবে। এর অর্থ হল পরিবেশ থেকে পাথর ও মাটি সংগ্রহ করে সেগুলোকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করা। শ্যাডো ক্রেটারের তলদেশে থাকা বরফের ভাণ্ডার থেকে জল উত্তোলন করা যেতে পারে। এই জলকে ভেঙে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন এবং জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য হাইড্রোজেন তৈরি করা যায়। নাসা 3D প্রিন্টিং নিয়েও পরীক্ষা নিরীক্ষা শুরু করতে যাচ্ছে, যার মাধ্যমে চাঁদের পৃষ্ঠ থেকে ধুলো নিয়ে সেটিকে গলিয়ে একটি বহনযোগ্য সিমেন্টে পরিণত করা হবে, যা দিয়ে অবশেষে চাঁদে প্রথম সত্যিকারের স্থায়ী কাঠামো তৈরি করা হবে। এখন যদি আপনার মনে হয় যে এটি অসম্ভব কিছু করার মতো শোনাচ্ছে, তবে আপনি পাগল নন। নাসা স্বীকার করেছে যে তারা যা অর্জন করার চেষ্টা করছে তা প্রায় অসম্ভব, কিন্তু এটাই তো মূল বিষয়। আমরা এটা করছি কারণ এটা সহজ নয়, বরং এটা কঠিন বলেই করছি। চীনারাও কঠিন, প্রায় অসম্ভব কাজ করতে পুরোপুরি প্রস্তুত। নতুন মহাকাশ প্রতিযোগিতার বাজি এটাই। যথেষ্ট ভালো হওয়াটা এখন আর যথেষ্ট নয়। আর নাসা এখন এমন কিছু জানতে পেরেছে যা তাদের অনেক দিন ধরে অজানা ছিল। কারণ এই পুরো আর্টেমিস পরিকল্পনার মূল উদ্দেশ্য আসলে চাঁদে কোনো ঘাঁটি তৈরি করা নয়। আসল তাগিদ হল পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী ও প্রকৌশলীদের অনুপ্রাণিত করা। সেই তরুণদের যারা তাদের জীবনে এমন সব কাজ সম্পন্ন করবে যা আজ আমরা সত্যি অসম্ভব বলে মনে করি। কিন্তু সেই তরুণরা কখনোই তা করতে পারবে না যদি তাদের এগিয়ে গিয়ে তা বাস্তবে রূপ দেওয়ার প্রেরণা না থাকে। উদাহরণ সৃষ্টি করে নেতৃত্ব দেওয়াই নাসার কাজ, আর তারা অনেক দিন ধরেই তা করে আসছে না। কিন্তু আজ অবশেষে ভবিষ্যৎ আবার সঠিক পথে ফিরে এসেছে। আর্টেমিস পরিকল্পনার তৃতীয় পর্বের পর চাঁদে নাসার শহরটি কেমন হবে তার একটি রূপকল্প যদি আপনি দেখতে চান, তাহলে এখনই স্ক্রিনের বাক্সটিতে ক্লিক করুন।